গুড ইভিনিং সবাইকে। আইএলস এক্সারসাইজ অফ আইএলস এর মাস্টার ক্লাসের সিরিজের পক্ষ থেকে স্বাগতম। এবং আজকে আমাদের টপিক হচ্ছে আইএলস রিডিং এর ওভারভিউ বিষয়ে জানবো, এবং আমরা কিভাবে কম সময়ে কত এফিশিয়েন্টলি আমরা যে রিডিং এক্সামটা আছে সেটা ক্লিয়ার করতে পারি সে বিষয়ে আজকে আমরা গাইডলাইন দিব বা নিব, সমস্যা নেই। তো আমি হচ্ছি নাহিদ হাসান সেজু। আমি আমার বিএসসি ফিশারিজ থেকে এবং এমএস একুয়াকালচার থেকে একুয়াকালচার ডিপার্টমেন্ট থেকে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি। সো আসলে আমাদের মধ্যে অনেকে থাকতে পারে যে খুব ভালো ইংলিশ জানে, কিন্তু দেখা যায় যে পরীক্ষার মধ্যে গিয়ে উনি উনি রিডিং এ ভালো স্কোর করতে পারে না। তো আসলে মেইন মেইন বিষয়টা কি এর পিছনে, তো সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। তো মেন কারণ হচ্ছে আসলে প্রপার টেকনিক্স এর অভাব এবং যে প্রপার টাইম ম্যানেজমেন্টের অভাব। তো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি এগুলা এই পরবর্তী স্লাইড গুলোতে আমরা জানবো। তো প্রপার টাইম ম্যানেজমেন্টের জন্য দরকার আমাদের প্রপার স্কিল। আর প্রপার স্কিল গুলা অর্জন করতে আমাদের দরকার যে প্রপার প্র্যাকটিস বা কনসিস্টেন্ট প্র্যাকটিস। তো এগুলা বিষয় এই সম্বন্ধে আমরা জানবো নেক্সট স্লাইড গুলোতে। সো শুরু করি আজকের ক্লাসটা। তো এক ঝলকে দেখে ফেলি যে আমাদের আইএলটিএস রিডিং এর টেস্ট প্যাটার্নটা কেমন। মোটামুটি 3টে পেসেজে আসে। প্রতিটা পেসেজ যত সামনের দিকে আগায় তত বেশি কি হয়, মানে ওইটা কমপ্লেক্স হয়ে যায়। সাথে সাথে কোয়েশ্চেন টাইপ গুলো ডিফারেন্ট হয় এবং ওইগুলার হার্ড, মানে অনেক হার্ড হয় সামনের লেভেল পর্যন্ত। টোটাল 40টা কোয়েশ্চেন থাকে, পেসেজ 1-এ 13টা, পেসেজ 2-তে 13টা এবং পেসেজ 3-তে 14টা। টোটাল 40টা কোয়েশ্চেন থাকে যেগুলো আমাদের প্রায় 60 মিনিটে আনসার করতে হয়। এখানে লিসেনিং এর মতো আমাদের কোনো এক্সট্রা টাইম দেয়া হয় না, যাতে আমরা বন্ধু ক্লাস নেই। আনসার গুলো ট্রান্সফার করতে পারি। সো আমাদের টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট ম্যানেজ করা। তো আমাদের সবারই একটা কি থাকে, মানে ডিজায়ার্ড বেন্ড স্কোর থাকে, যে হ্যাঁ আমার আইএলটিএস আমার ওভারঅল 7 আসতে হবে, কিন্তু কোনো কোনো ব্যান্ডে বা কোনো মানে রিডিং ব্যান্ডে আমার ধরেন সাপোজ 6.5 বা 7-এর নিচে আসলে আমার সমস্যা হবে। বা ওভারঅল ওয়ার্ল্ডের প্রায় 90 থেকে 95% ভার্সিটিতেই অ্যাপ্লিকেশন করে দেয় যদি আমার ওভারঅল 6.5 থাকে এবং নো ব্যান্ড লেস দেন 6 থাকে। সো আমার আসলে 6.5-এর জন্য আমার কতটুক মার্ক একোয়ার করতে হবে, বা 7 বা 7.5 এইটের জন্য কি একোয়ার করতে হবে, সেগুলো আমার যদি না জানা থাকে তা আসলে আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারবো না এভাবে। কারণ এক এক মার্কের ক্রাইটেরিয়ার জন্য এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করা যায়। নর্মালি 6.5 বা 6-এর জন্য আমরা যদি জাস্ট দুইটা পেসেজই ভালো করে মূল্যায়ন করি, তাহলে দেখা যায় যে আমাদের 6 থেকে 6.5 চলে আসে। তো ওই জায়গায় আমি দুইটা পেসেজে যদি ফুল টাইম ইউটিলাইজ করি তখন আমার ডিজায়ার্ড ব্যান্ড চলে আসে। কিন্তু যাদের ডিজায়ার স্কোর 7.5 বা 7-এর উপরে, তাদের তাদের যে স্কিল বা টাইম ম্যানেজমেন্ট ওইটা একটু আলাদা হয়। তখন তাদের 3টা পেসেজই আনসার করতে হয়, কিন্তু ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে করতে হয়। দেখা যায় যে আমাদের প্যাসেজ ওয়ানে অনেকে 20 মিনিট সময় ইউজ করে, কিন্তু আমাদের প্রপার টাইম হলো যে 10 থেকে 12 মিনিট বা ম্যাক্সিমাম 15 মিনিটের বেশি আমরা প্যাসেজ ওয়ানে ইউজ করতে পারবো না। করলে কারণ প্যাসেজ ওয়ানই আমাদের সবচেয়ে ইজি প্যাসেজটা থাকে। যখন পর্যায়ক্রমে সামনের দিকে যাব তখন কোশ্চেন গুলো হার্ড হতে থাকবে, তখন টাইম কনজিউম আরো বেশি হবে। তো আমাদের টাইম ম্যানেজমেন্টটার জন্য আমার যে স্কোরিং সিস্টেমটা সম্বন্ধে খুব বেশি একটা ভালো জ্ঞান থাকা দরকার। তো এরকম কোয়েশ্চেন পেসেজ গুলা থাকে। কিছু পেসেজে দেখা যাবে যে প্যারাগ্রাফ গুলা নির্ধারণ করে দেওয়া থাকে, যেমন ABCD এরকম নিউমারেটর দিয়ে। কিন্তু আবার কিছু পেসেজ আছে যেগুলাতে কি থাকে না, কোনো ধরনের প্যারাগ্রাফিং করা থাকে কিন্তু প্যারাগ্রাফ গুলা মার্ক করা থাকে না। তো এই ধরনের পেসেজ গুলাই মেইনলি আইএলটিএস এক্সামে আসে। এখন কিছু দুই একটা কথা বলে যাই। ধরেন ফেসেজ ওয়ানে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। নর্মালি ফেসেজ ওয়ানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে প্রায় দুইটা কোয়েশ্চেন টাইপই মেইনলি আসে: ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নট গিভেন। এবং সেকেন্ডটা হচ্ছে যে সেন্টেন্স কমপ্লিশন। এই সেন্টেন্স কমপ্লিশনের বিভিন্ন টাইপ আছে, ওইগুলো আমরা পরের স্লাইড আসবে ওইগুলাতে দেখবো। আর পার্ট 2-তে নর্মালি লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং ইনফরমেশন। আর ডাবল এমসিকিউ বলে একটা কোশ্চেন আছে, যেমন 5টা অপশন দেওয়া থাকবে, দুইটা সিলেক্ট করতে হবে, এরকমের কোশ্চেন গুলো আছে। আর পার্ট 3-তে মাস্ট এমসিকিউ থাকবে,
ট্রু ফলস নট গিভেন এবং ম্যাচিং ইনফরমেশন, এরকম এই ধরনের কোয়েশ্চেন গুলো মেইনলি আসে। তো আমরা যদি জাস্ট দুইটা বা তিনটা কোয়েশ্চেন টাইপই ভালো করে সলভ করতে শিখে যাই, তাহলে ইনশাল্লাহ আমরা 7 থেকে 7.5 কোনো মানে কষ্টসাধ্য হবে না আমি মনে করি। তো কিছু কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন টাইপ যেগুলো বারবার পরীক্ষায় আসে, যেমন সেন্টেন্স, সামারি, ডায়াগ্রাম, টেবিল, ফ্লোচার্ট, কমপ্লিশন, এগুলো একই টাইপের কোয়েশ্চেন, জাস্ট একটু ওদের স্ট্রাকচারটা একটু ভিন্ন। সেন্টেন্স কমপ্লিশনে জাস্ট দেখা যাবে একটার পর একটা লাইন দেয়া আছে, একটা গ্যাপ থাকবে, ওইটাতে জাস্ট ফিল ইন দ্য গ্যাপটা কমপ্লিট করতে করতে হবে। সামারি তো সেম। সামারিতে জাস্ট দেখা যায় যে একটা প্যারাগ্রাফের ফুল একটা, আমরা প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেল অনেকই সামারি লিখে আসছি। তো একটা প্যারাগ্রাফ পড়ে আমরা কি বুঝলাম সারসংক্ষেপটা, ওইটা ওদের ভাষায় দেয়া থাকে, জাস্ট ওয়ার্ডটা আমাদের ঠিকভাবে বের করতে হবে। তো প্রথমে বলেছিলাম যে অনেকে বুঝতে পারে না, যে অনেকে ইংলিশ ভালো জানে কিন্তু ইউজ করতে পারে না, এর মধ্যে এর জন্য হচ্ছে আমার টেকনিক জানতে হবে। টেকনিকের মধ্যে দুইটা, মানে সব ধরনের কোয়েশ্চেন টাইপে অ্যাপ্লিকেবল দুইটা টেকনিকই হচ্ছে, একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে স্কিমিং। তো আসলে আমাদের অনেকেই নামগুলা শুনেছে কিন্তু জানে না আসলে স্কিমিং জিনিসটা কি অথবা স্ক্যানিং জিনিসটা কি। তো চলেন আজকে স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে সম্পর্কে একটু জানি। স্কিমিং হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফ পড়বো, প্যারাগ্রাফ পড়ে জাস্ট এটার জিস্ট জিনিসটা কি, মানে ওই প্যারাগ্রাফটা আদৌ কি বলতেছে, আমি জাস্ট নিজের মধ্যে নিজে একটা ধারণা গ্রো আপ করা। আর স্ক্যানিং হচ্ছে স্কিমিং টেকনিকের মাধ্যমে আমি জাস্ট একটা কিওয়ার্ড খুঁজে বের করব, কিওয়ার্ড বের করার পর এর আশেপাশে যে অংশটা পড়া আছে, পড়ার দরকার, আমি ওইটা পড়া হচ্ছে আমার স্ক্যানিং। কারণ আমি জানি যে আমার স্পেসিফিক পিস অফ ইনফরমেশন ওই জায়গায় আছে। সো একেবারে টু দা পয়েন্ট আনসারটা বের করার জন্য আমাদের স্ক্যানিং দরকার। আর স্ক্যানিং প্রসেসটা কয়েকটা কোয়েশ্চেন টাইপ ফলো করে, যেগুলো আমরা পরবর্তীতে জানবো বা পরবর্তী স্লাইডে আসবে। আবার স্কিমিং কিছু স্পেসিফিক কোয়েশ্চেন টাইপের জন্যই মানে মেইনলি তৈরি করা হয়েছে, যে স্কিমিং, যেমন এমসিকিউ, লিস্ট অফ হেডিং, যেগুলো কোনো অর্ডার মেনটেন করে না, মানে সিরিয়ালি আসে না কোয়েশ্চেন গুলা। তো আমাদের একটা প্যারাগ্রাফ পড়ে ওই যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলোর মধ্যে থেকে আনসার খুঁজে বের করতে হয়। কিন্তু আমার স্ক্যানিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমি আগে কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেন থেকে ইনফরমেশন নিয়ে পার্টে দিয়ে স্কিম করে আনসারটা লোকেশন বের করি, তারপর ওই জায়গায় স্পেসিফিক ইনফরমেশনটা নেই। তো আরেকটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন, দুইটাই প্রায় সেম। মানে যখন কোনো একটা ইনফরমেশন টোটালি ম্যাচ করবে আপনার প্যাসেজের সাথে, তখন এটা ট্রু হবে। যদি কন্ট্রাডিক্ট করে, মানে মিল পাওয়া যায় না, তখন ফলস। আর এই সম্বন্ধে যদি কোনো কথাই না বলে, তখন নো গিভেন হবে। ম্যাচিং হেডিংস, ওই যে বললাম যে প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ ধরেন লেভেল, লেভেল ওয়াইজ থাকতে পারে অথবা লেভেল না দেওয়া থাকতে পারে। তো মেইনলি লেভেল করা থাকলে আর না করেই থাকুক, এই দুইটা কোয়েশ্চেন পেসেজ টু তে খুব বেশি আসে। মানে ম্যাচিং হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেনে বলতে পারে যে হুইচ প্যারাগ্রাফ কন্টেন ফলোইং ইনফরমেশন। দেখো অনেকগুলা কোয়েশ্চেন টাইপ মানে কোয়েশ্চেন দিয়ে দেবে, ওখান থেকে আমরা কোয়েশ্চেন গুলা আনসার পেসেজ থেকে বের করবো। আবার আছে কিছু ম্যাচিং ফিচার্স। ম্যাচিং ম্যাচিং ফিচার্স বলতে যে সবগুলো বৈশিষ্ট্য এরকম না তো। ম্যাচিং ফিচার্সে আমাদের অনেক সময় দেখা যায় যে রিসার্চারদের নাম দেয়া আছে, ওরা কি করেছে বা কোন ধরনের ইফেক্ট ফেলছে আমাদের ইকোসিস্টেমে, বা যাই হোক যে ধরনের কোশ্চেনই থাকুক, ওদের ইম্প্যাক্টটা কি, বা কোন ধরনের গাছের কি ধরনের প্রভাব আছে, এরকমের কোশ্চেন গুলাই ম্যাচিং ফিচার্স এর আন্ডারে থাকে। আর মাল্টিপল চয়েস কোয়েশ্চন নর্মালি আমরা যে সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে যে কোয়েশ্চেন গুলা সলভ করেছি, যে একটা কোয়েশ্চেন দেয়া থাকতো, চারটা অপশন দেয়া থাকতো, এখানেও সেম, কিন্তু সেকেন্ডারি লেভেলের মতো এত ইজি না। আমি মনে করি যে আইএলটিএস এর রিডিং এর কোয়েশ্চেনের মধ্যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি হার্ড। কারণ ওরা কখন কি দেয় আসলে ওরা নিজেই জানে না। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে দুই ধরনের, একটা চারটা অপশন দেওয়া থাকবে, একটা সিলেক্ট করতে হবে, আর একটা হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, মানে পাঁচটা অপশন দেওয়া থাকে, দুইটা সিলেক্ট করতে হবে। তো ডাবল এমসিকিউ যেটা, ওইটা আসে পেসেজ টুতে, আর মাল্টিপল চয়েস যেটা মানে চারটা থেকে একটা সিলেক্ট করতে হবে, ওইটা আসে পেসেজ থ্রিতে। আর কিছু লেস কমন কোয়েশ্চেন টাইপ আছে শর্ট কোয়েশ্চেন আনসার, মানে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওই কোয়েশ্চেনটার আনসার হুবহু দেওয়া থাকে আমার পার্টে, এইটাতে কোনো প্যারাফ্রেজ ভার্সন থাকে না, জাস্ট ওয়ার্ডটা আমি সিলেক্ট করে নিয়ে এসে বসাবো। তো কিছু এক্সাম্পল দেখি কোয়েশ্চেন গুলা কিরকম আসে।
এই সেন্টেন্স কমপ্লিশন, এই যে দেখেন যে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার আগে আমাকে ওর যে ইনফরমেশন কি দেয়া আছে, কোয়েশ্চেন কি ডিমান্ড করতেছে, এটা আমাকে পড়তে হবে। তো দেখেন এখানে দেয়া আছে চুজ নো মোর দেন টু ওয়ার্ডস ওর এন্ড এ নাম্বার। তার মানে এটা হচ্ছে যে এখানে দুইটা ওয়ার্ড সাথে একটা নাম্বার, অথবা দুইটা ওয়ার্ড অথবা একটা নাম্বার, এরকম এভাবে বসতে পারে। এর মানে নয় যে শুধু দুইটা ওয়ার্ড বসবে অথবা শুধু একটা নাম্বার বসবে, এরকম না তো, দুইটার কম্বিনেশনই বসতে পারে এই জায়গায়। তো এই সেন্টেন্স কমপ্লিশনে আরো কিছু টাইপ আছে, সামারি কমপ্লিশন আগেই বলেছি তো। আরো আছে যে ফ্লোর চার্ট কমপ্লিশন, দেখা যাবে একটা মেশিন দিয়ে দিছে, মেশিনের অনেকগুলা পার্টস ইন্ডিকেট করা থাকবে, তো কয়েকটা পার্টস এর সাথে নাম্বারিং দিয়ে আপনাকে গ্যাপ দিয়ে দিবে। তো এই কোয়েশ্চেন গুলোর আনসার আমার কিসে থাকে, প্যাসেজে দেয়া থাকে। তো এগুলা সলভ করার মেইন কারণই হলো, প্রথমে এগুলা সলভ করার কারণ হলো যে এগুলা অর্ডার ওয়াইজ আসে কোয়েশ্চেন গুলা। তো আমার যদি একটা কোয়েশ্চেনের লোকেশন পেয়ে যাই, তাহলে খুব ইজিলি, মানে খুব কম সময়ে আমি পরের কোয়েশ্চেন গুলার আনসার বের করতে পারবো। তো আমি নিজে পার্সোনালি সাজেস্ট করবো আপনাদের যে আপনারা যখন কোয়েশ্চেন পেপারটা পাবেন, তখন ট্রাই করবেন যে সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন টাইপটা দিয়ে শুরু করেন। এতে এটা যদি ধরেন 1 থেকে 7 পর্যন্ত কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেন থাকে বা অন্য ধরনের কোয়েশ্চেন থাকে, কিন্তু পরের কোয়েশ্চেন গুলো এটা থাকে, তাহলেও কিন্তু এই সেন্টেন্স কমপ্লিশন দিয়ে শুরু করবেন, কারণ এগুলা সিরিয়াল ওয়াইজ আসে। ট্রু ফলস নট গিভেন আগে বলছিলাম যে এখানে জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ট্রু ফলস নট গিভেন যে ওয়ার্ড গুলো আছে, এগুলো আমি ক্লিয়ারলি কিসে মানে ট্রান্সফার করব, ক্লিয়ারলি, খুবই ক্লিয়ারলি, নিট এন্ড ক্লিয়ার, যাতে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়। কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হওয়া মানে ওরা মার্ক কেটে দিবে আপনার। তো এখানে কোনো এক্সকিউজ দেখিয়ে কোনো লাভ হবে না আপনার। তো খুবই খুবই সতর্কতার সাথে এটা কমপ্লিট করতে হবে। তো এই দেখেন আগেই বলেছিলাম যে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন, মানে একটা ইনফরমেশন দিয়ে দেবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে এক্সাম্পল হিসেবে দিছে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস এবাভ অর বিলো গ্রাউন্ড। যদি কোয়েশ্চেনটা আমার প্যাসেজে দেয়া থাকে যে আরবান ফার্মিংটা, হ্যাঁ, আমার মাটির উপরেও হয় এবং মাটির নিচেও, দুই দুই জায়গাতেই হয়, তখন আমার আনসারটা হবে ট্রু। যে কিন্তু যদি দেয়া থাকে যে আরবান ফার্মিং আমার মাটির উপরেও হয়, কিন্তু কিছু মানে মাটির নিচেও না, তখন হবে ফলস। কিন্তু যদি বলেই না যে আরবান ফার্মিং কোথায় হয়, তখন এটা হবে নট গিভেন। এই ম্যাচিং হেডিংস, অনেকগুলো অপশন দেয়া থাকবে, আপনাকে প্যারাগ্রাফ মার্ক করে দেয়া থাকবে, মানে আপনি জাস্ট প্রতিটা প্যারাগ্রাফ ধরবেন, ধরার পর ওইটা পরে একটা মেইন আইডিয়া ডেভেলপ করবেন, ডেভেলপ করার পর আপনি চলে আসবেন এই যে রোমান সংখ্যায় যে দেয়া আছে, রোমান সংখ্যায় যে মার্কিং গুলা করা আছে, এগুলাতে চলে আসবে। তারপর দেখবেন যে আপনার কোনটা, কোন হেডিংসটা, মানে আপনি ধরুন প্যারাগ্রাফ এ পড়ে আসছেন, প্যারাগ্রাফ এর জন্য এই জায়গার এই 1 থেকে 9 পর্যন্ত কোন হেডিংসটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্টলি সুইটেবল হয়, তখন এই জায়গা থেকে একটা একটা করে সিলেক্ট করবেন। আর যেটা সিলেক্ট করবেন ওইটা জাস্ট কাট পেন্সিল বা কলম দিয়ে কেটে ফেলবেন, তাহলে আপনার যে এই যে কমপ্লেক্সিটি আর তৈরি করবে না পরের কোয়েশ্চেন গুলা সলভ করার ক্ষেত্রে। ম্যাচিং ইনফরমেশন, ওই জায়গায় যে বিভিন্ন ধরনের ওই প্যারাগ্রাফ গুলো দেয়া থাকবো যে লেভেল লেভেল ওয়াইজ, কিন্তু এই যে এখানে বলে দিছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এটা এটা দেয়া থাকা মানে হচ্ছে যে আপনাকে মাস্ট যে কোনো একটা প্যারাগ্রাফ আপনার দুইটা কোয়েশ্চেনের আনসার নিবে। তো তো আমার বারবার বলবো যে আপনি দেখবেন যে আসলে কোয়েশ্চেনটা কি ডিমান্ড করে। যদি কোয়েশ্চেন ডিমান্ড না করে, যেখানে যদি এটা দেয়া না থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তাহলে আপনি প্রত্যেকটার জন্য দেখা যেত আলাদা আলাদা একটা একটা প্যারাগ্রাফ, একটা একটা কি নিয়ে নিছে, ইনফরমেশন নিয়ে নিছে। কিন্তু এখানে দেখেন 5টা প্যারাগ্রাফ, আবার 5টা কোয়েশ্চেন, কিন্তু বলে দিছে যে দুইটা, যে কোনো একটা প্যারাগ্রাফ দুইটা কোয়েশ্চেন, মানে দুইটা কোয়েশ্চেনের আনসার নিয়ে নিবে। তার মানে হয় যে কোনো একটা প্যারাগ্রাফ আমার বাদ যাবে। তো এটা খুব মানে সতর্কতার সাথে দেখে করতে হবে যে হ্যাঁ, আমার মাথায় রাখতে হবে যে যে কোনো একটা যে কোনো একটা আমার দুইটা আনসার নিবে। ম্যাচিং ফিচার্স, যেগুলাতে রিসার্চার নাম দেওয়া থাকতে পারে বা বিভিন্ন ধরনের গাছের বৈশিষ্ট্য দেওয়া থাকতে পারে, এই ধরনের ফিচার্স গুলো নিয়ে আলোচনা করবে। তো এইগুলা নির্ণয় করার টেকনিক সেম ওই লিস্ট অফ হেডিং ম্যাচিং ইনফরমেশনের মতোই। কিন্তু এই জায়গায় কিছু রিসার্চার দেয়া থাকলে সুবিধা হয়, যখন যে ইনভার্টেড কমার ভিতর ওদের কি দেয়া থাকে,
মানে স্টাডির ফাইন্ডিংস গুলা দেয়া থাকে। তো মেইনলি কোয়েশ্চেন গুলা ফিচার্স গুলার যে প্রবাবিলিটি আসে আনসার বের করার, তো ওইগুলা ইনভার্টেড কমার ভিতরেই থাকে ম্যাক্সিমাম টাইম। তো আমরা যদি কি দেখি, ইনভার্টেড কমার ভিতরের যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারি, তাহলে খুব সহজেই আমি অ্যান্সার গুলা দিতে পারবো। এই এমসিকিউ আগে বলে আছি যে 4টা অপশন দেয়া থাকবে, কিন্তু মজার বিষয় হলো এগুলা সিরিয়ালি আসে, সিরিয়ালি আসা সত্ত্বেও এটা মানে অনেক টাইম কনজিউমিং। আসলে বুঝে ওঠা যায় না যে আসলে কোনটা আনসার। তো এটাতে আমরা এলিমিনেশন মেথড ইউজ করব, যে একটা প্যারাগ্রাফ পড়ে আসবো, দেখবো যে কোন কোন অপশন গুলো আমার একটু বেশি দূরত্ব বজায় রাখতেছে এই কোয়েশ্চেনের সাথে। তখন আমি ওই কোয়েশ্চেন গুলো আস্তে আস্তে কি করবো, এলিমিনেট করব। অপশন গুলো এলিমিনেট করার পর দেখা যাবে যে অনেক সময় 50-50 চান্সে চলে আসছে। তখন জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে আমি জাস্ট আবার যদি মানে ওই কোয়েশ্চেনটা স্কিপ করে পরের কোয়েশ্চেন যদি তাড়াতাড়ি মানে পেয়ে যাই, তখন আবার যদি চলে আসি দেখবেন ইজিলি আনসারটা মানে সিকিউর হয়ে যাচ্ছে আমার। আর শর্ট কোয়েশ্চেন আনসার যেগুলা, এগুলা এই যে এই ধরনের কোয়েশ্চেন থাকবে, এই যে নো মোর দেন 3 এগুলো ওয়ার্ড লিমিট ওরা দিয়েই দিবে, সমস্যা না। তো জাস্ট আমার খেয়াল রাখতে হবে যে ওয়ার্ড লিমিটটা কত ওয়ার্ডের লিমিট দিয়ে দিছে, যে মানে 3 ওয়ার্ডের বেশি আমি অতিক্রম করতে পারবো না, 3 ওয়ার্ডের নিচে ইউজ করতে পারবো। তো এগুলোর জাস্ট সরাসরি আনসার দেয়া থাকে পাঠের ভিতর, আমি জাস্ট পেসেজ থেকে আনসারটা নিয়ে বসাবো। মানে অন্য কোনো মানে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করতে হবে না। জাস্ট লোকেশনটা বের করব, যে দেখবো যে কোন কোন আনসারটা সুইটেবল, জাস্ট ওইটা পিক করবা, নিয়ে এসে আনসার শিটে বসাই দিব। এই যে এখন দেখি যে কোন কোয়েশ্চেন গুলা অর্ডার ওয়াইজ আসে আর কোন কোয়েশ্চেন গুলা আসে না। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ যেগুলো বললাম অর্ডার ওয়াইজ, এগুলো আমি আপাতত স্কিপ রাখি। যাদের 8 সাড়ে 8 পাওয়ার ইচ্ছা তাদের জন্য মাল্টিপল চয়েস মাস্ট রাখতেই হবে হাতে। কিন্তু যাদের 7+, মানে 7.5 এর নিচে, 6.5 to 7.5, ওদের জন্য মাল্টিপল চয়েসটা আপাতত একটু স্কিপ রাখেন। তো ট্রু ফলস নট গিভেন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, শর্ট আনসার, এই কোয়েশ্চেন গুলো আমার সিরিয়াল মেনটেন করে আসে। তো যখনই আমি কোনো পেসেজ সলভ করতে যাব, তখন আমি আসলে প্রথমে ধরুন পেসেজ 1 শুরু করছি, এই এই কোয়েশ্চেন গুলোর মধ্যে যে কোনো একটা পাইছি এটা দিয়ে শুরু করব, কারণ এগুলা আমার মাথা আওলাই দিবে না। আর যেগুলা কিছু আছে যে নট ইন অর্ডার, মানে অর্ডার ওয়াইজ আসে না, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, ফিচার্স, ডায়াগ্রাম বা টেবিল, এই যে টেবিল কমপ্লিশন, এগুলা ডিপেন্ডস করে। টেবিল কমপ্লিশন ওই সেন্টেন্স কমপ্লিশনেরই একটা টাইপ, কিন্তু ওই জায়গায় ইনফরমেশনটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা টেবিলের মধ্যে সীমাবদ্ধ করে দেয়, কিন্তু ওই জায়গায় কিওয়ার্ড গুলা দেয়া থাকে টেবিলের ভিতর, তো খুব ইজিলি বের করা যায়। কিওয়ার্ড গুলা হতে পারে, কিওয়ার্ড কি, যেমন বড় 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 হাতের নাম, কোনো দেশের নাম, বা এমন একটা কিওয়ার্ড যেটা মানে এটা আপনার আপনার সেন্স কাজ করতে হবে এই জায়গায়, যে হ্যাঁ এই কিওয়ার্ডটা নিলে হ্যাঁ আমি এই কোয়েশ্চেনটার আনসার মাস্ট পাবো। আবার অনেক জায়গায় দেখবেন যে রোমান ইজ নিয়ে একটা প্যাসেজ লিখছে, তো সব সময় যদি রোমান ইজ কি নিয়ে নেন, মানে কিওয়ার্ডটা হিসাবে নেন, তখন আর কিছু মানে বলার নেই। প্রত্যেকটা পেজে পাবেন দেখবেন যে কিওয়ার্ডটা রোমানিজ দেয়া আছে। সো কিওয়ার্ডটা সিলেকশন করতে হবে। তো আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, কোনগুলা কিওয়ার্ড সিলেক্ট করলে মানে আমার আনসার গুলার লোকেশন খুব তাড়াতাড়ি বের করতে পারবো, এগুলা নিয়ে আমরা আলোচনা করবো। তো আগেই বলেছি যে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কিরকম, পেসেজ 1, এগুলা স্টুডেন্ট ওয়াইজ ভেরি করে, এক একজনের ডিজায়ার্ড ব্যান্ড স্কোরের উপর নির্ভর করে যে কিরকম হবে। তো অন এভারেজ 15 মিনিটের বেশি আমরা নেব না, কারণ পেসেজ 1 হচ্ছে আমাদের সবচেয়ে ইজি, আর সবচেয়ে ইজি 2টা কোয়েশ্চেন টাইপই থাকে পেসেজ 1-এ। পেসেজ 2 মানে আস্তে আস্তে যেহেতু কঠিনের দিকে যায়, তখন আমরা সর্বোচ্চ 17 থেকে 20 মিনিটে নিতে পারি, সমস্যা নেই। তো এটা মিডিয়াম লেভেল। তারপর পেসিস 3 সবচেয়ে হার্ড থাকে, কিন্তু আসলে কোয়েশ্চেন 3-তে কোয়েশ্চেন গুলা ইজি থাকে, কিন্তু ওই যে পার্ট 1 পার্ট 2-তে টাইম কনজিউম করার পর তখন মাথা আর কাজ করতে চায় না। তাই এক্সাম এক্সাম কন্ডিশন একটা ব্যাপার আছে। তো আর এই যে ফাইনালি 5 মিনিট যেটা থাকবে এটা দিয়ে আমরা রিভিউ করবো যে আমার কোয়েশ্চেনে কোনো ভুল আছে কিনা, কোয়েশ্চেন বলতে কি আমার আনসার শিটে কোনো ভুল করছি কিনা, আমার বানান ঠিক আছে কিনা, এরকম। তো প্রত্যেকটা পেসেজ কিভাবে দেখবো এগুলো আমি আগে বলে দিছি যে কি করতে হবে, যে যেগুলা পেসেজ মানে যে পেসেজের কোশ্চেন গুলো অর্ডার ফলো করবে সেগুলো দিয়ে আমি শুরু করব। যেমন আনঅর্ডার টাইপ, যেমন লিস্ট অফ হেডিং, সেগুলোর জন্য আমি স্কিমিং টেকনিকটা অ্যাপ্লাই করব। আর যে গ্রুপ সলভ আনঅর্ডার টাইপ, সেটা দিয়ে বলতে বুঝাইতেছি যে ধরেন এই যে ধরেন লিস্ট অফ হেডিংস, একটা প্যারাগ্রাফ পড়ে আসছে, প্যারাগ্রাফ এ,
তো প্যারাগ্রাফ এ পড়ার পর আমি যে কোশ্চেন গুলার মানে মানে রোমান সংখ্যা যেগুলো দেয়া আছে এগুলা দেখলাম যে কোনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট। তো অ্যাপ্রোপ্রিয়েট দেখা গেল আমার এক নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট না হয় দুই নম্বরটা হয়েছে। তার মানে আমি একটা প্যারাগ্রাফ পড়ার পর সবগুলা মানে কন্টিনিউয়াসলি দেখে যাবো যে কোনটা আমার জন্য বেশি সুইটেবল, তখন ওইটা মানে এই গ্রুপ ওয়াইজ আমি আনসার গুলা দিব। আর যদি কোনো কোয়েশ্চেন আটকে যায় তখন জাস্ট আমি স্কিপ করে যাবো কোয়েশ্চেনটা সময় এই কিছুক্ষণের জন্য। যদি দেখি যে আমার হ্যাঁ এই প্যাসেজটা কমপ্লিট করা শেষ, এখন আমার টাইম আছে, বা আমি যদি এটাতে এখন টাইম দিই তাহলে পরের কোশ্চেন গুলো আমি ইজিলি সলভ করতে পারবো, তখন আবার চলে আসবো এটা। আর নয় আমি সাজেশন দিব যে এটা এখানে রেখে দেন দিয়ে ধরেন যে প্যাসেজটা বাকি থাকবে ওইটা কমপ্লিট করবেন, তারপর আবার এটাতে চলে আসবেন যদি সময় থাকে। খুদাই একটা কোয়েশ্চেনে আটকাইয়া পুরো পরীক্ষাটা নষ্ট করার কোনো মানে হয় না। এই যে কিছু টিপস দেই, এই টিপস আগে দেয়া শেষ তো। কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট মানে সবচেয়ে প্রাইমারি যে কি বলবো আমি সাজেশন আছে যে এটা তো আপনাকে অবশ্যই যে কোয়েশ্চেন পড়তে হবে। কোয়েশ্চেনে কোন ধরনের ইনফরমেশন চাইছে ওরা, মানে আমার কোয়েশ্চেনের আনসার কি রোমান সংখ্যা 1 2 দিতে হবে, নাকি এবিসি লিখতে হবে, নাকি ট্রু ফলস কিভাবে লিখতে হবে, এই ধরনের ফুল গাইডলাইন্স দেওয়া থাকে। তো এগুলো আমার খুব ভালোভাবে দেখতে হবে। আর এই যে আন্ডারলাইন কিওয়ার্ডস কিভাবে সিলেক্ট করতে হয়, এগুলো আমরা সামনের ক্লাসে বলবো, সমস্যা নেই। আর নট গিভেন অনেকে দেখা যায় যে ফলস এবং নট গিভেন এর মধ্যে ঝামেলা পাকাই ফেলে। তো কোনো চিন্তা করার দরকার নাই, দেখবেন যে একটা কোয়েশ্চেনে এই ইনফরমেশন সম্বন্ধে পেসেজে কোনো ইনফরমেশন দেয়া নাই, তার মানে এটা নট গিভেন, এটা নট গিভেন দিয়ে চলে যাবে। আর চেষ্টা করবেন যে সবগুলা কোয়েশ্চেন ক্যাপিটাল লেটারসে আনসার দেওয়ার, কারণ এই দেখা যায় যে স্মল লেটার ইউজ করলে অনেক সময় এক একজনের এক এক ধরনের লেটার লেখার স্টাইল অন্যরকম। তো যে আপনার যে এক্সামাইনার যে থাকবে ও নাও বুঝতে পারে আপনার লেখাটা, তো আপনার আলটিমেটলি মার্ক কাটা যাবে। সো ক্যাপিটাল লেটারে লেখাই ভালো। আর টাইমার ইউজ করে প্রত্যেকদিন ট্রাই করবেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো যে মিস্টেক গুলা করে অনেকেই, এই প্রথমেই বলেছিলাম যে অনেকে ভালো ইংলিশ জানা সত্ত্বেও কেন ভালো স্কোর করতে পারে না, এর প্রথম একটা মানে জলজ্যান্ত উদাহরণ হলো যে উনি সব পেসেজটার মানে প্রত্যেকটা পেসেজে লিস্ট 1,000 করে ওয়ার্ড দেওয়া থাকে, 1,000 বা 900 এরকম। তো 2500 2600 ওয়ার্ড আমার আমি যদি পড়তে যাই তাহলে এই জায়গায় আমার কি প্রায় 25 30 মিনিটের মতো চলে যাবে জাস্ট ওই পেসেজ গুলাতে কি বলছে এটা বুঝতে বুঝতে। তো আমাকে এই জায়গায় যে আমার এই যে টেকনিক মানে স্কিমিং স্ক্যানিং এই দুইটা ইউজ করতে হবে মাস্ট। যদি আমি প্রত্যেকটা লাইন পরে পরে আনসার করতে যাই, হ্যাঁ আমার একুরেসি হবে 100%, কিন্তু দেখা যাবে যে আমি সর্বোচ্চ 20টা বা 25টা আনসার করতে পারছি। তখন হতাশায় লাস্টের গুলা কি আনসার করবেন আসলে কিছুই বুঝতে পারবেন না। আর এই যে একটা কোয়েশ্চেনে বেশি টাইম স্পেন্ড করা, মানে একটা কোয়েশ্চেন পাচ্ছেন না যে আপনার মাথায় বাড়ি পড়ছে এটা না হইলে তো আমার নয় হবে না। তো ভাই নয় টার্গেট করা আমার কাছে মনে হয় বোকামি। তো নয় আলটিমেটলি আমাকে কোনো কিছুই দিবে না। এটাতে নয় তুললাম ঠিক আছে, নয় তুলতে গিয়ে আমি দেখে গেলে 6 সাড়ে 6 পাইয়া বসে আছি, আবার নয়ও পাই নাই, অন্যগুলাতেও নয় পাই নাই। তো আলটিমেটলি লাভ কি? তো আমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। তো জাস্ট আমার টার্গেট রাখতে হবে যে হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে আমি 7.5 বা 7+ পাবো, কিন্তু কোনোটাতে আমার এই 7 বা 6.5 এর নিচে নামতে পারবে না। এই ধরনের মেন্টালিটি নিয়ে পরীক্ষা নামেন, ইনশাল্লাহ ভালো ভালো কিছু হবে। মিসরিডিং ট্রু ফলস নট গিভেন, তো কোয়েশ্চনে দেয়া থাকে যে ইয়েস নো নট গিভেন, কিন্তু অনেকে যে মানে কনফিডেন্সের সাথে ভুল করে বা এক্সাইটমেন্ট যে আমি আনসার তো পেয়ে গেছি, তো ইয়েস এর জায়গায় ট্রু লিখে ট্রু লিখে আসে, আবার আবার যে ট্রু এর জায়গায় ইয়েস লিখে আসে এরকম। আর লিভিং ব্ল্যাঙ্কস মানে পরীক্ষার কোয়েশ্চেন অনেকে দেখে ওই যে একটা কোয়েশ্চেনের সময় বেশি নেই, পরে লাস্টের গুলো আনসার করার টাইম পায় না। তো আমি সাজেস্ট করবো কোনো কোয়েশ্চেন মানে আনসার শিট খালি রেখে আসবেন না। কারণ ওই জায়গায় নেগেটিভ মার্কিং নাই, মানে একটা কোয়েশ্চেনের আনসার ভুল হয়েছে আপনাকে নেগেটিভ নেগেটিভ মার্কিং করবে, ওইটার কোনো স্কোপ নাই এখানে আসলে। তো যাই পারেন কোয়েশ্চেন গুলো আনসার, যদি নাই ধরেন টাইমই না হয় তাহলে জাস্ট আন্দাজে আনসার গুলা ফিল আপ করে আসেন, এক দুইটা হইলেও তো দেখা যাবে যে 1 মার্কে একটা বেঞ্চ স্কোর চেঞ্জ করে দেয়। আর এক্সিডিং ওয়ার্ড লিমিটস দেখা যায় যে 2 ওয়ার্ড চাইছে, আপনি ইনফরমেশন পড়েন নাই, দিয়ে দিয়েছেন 3 ওয়ার্ড,
মানে নিজের যে সিক্স সেন্সটা কাজে লাগাইছেন, তো আনসারটা ভুল হয়েছে। তো কিছু ফাইনাল টিপস যেগুলো হচ্ছে যে কনফিডেন্স কামস ফ্রম কনসিস্টেন্ট প্র্যাকটিস। মানে আমাকে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে, এবং যাতে আমার কনফিডেন্সটা গেইন হয়। তো অনেকে আছে যে প্র্যাকটিস করে কিন্তু আদৌ আসলে ওই কনফিডেন্সটা পায় না যে হে, আমি এখন রেডি, যে আমি এক্সামটা দিব এখন। তো এই কোয়েশ্চেন মানে কনফিডেন্সটা গেইন করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রথমে দেখা যাবে যে আমার 10টা 15টা 20টা 22টা এরকম হইতেছে। তো এটাতে মন ভাঙার কিছু নাই, শুরুতে সবাই হুচট খায়। একটা বাচ্চা জন্মের পরই হাঁটা শিখে না, অনেক হামাগুড়ি দেওয়ার পর তখন হাঁটা শিখে। তো আপনাকে জাস্ট এই যে আপনার ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। এখানে এখানে আপনার জাস্ট কি করতে হবে, মানে লড়াইটা আপনার নিজের সাথে। মানে আপনার ফ্রেন্ড কি করছে এটা দেখে কোনো লাভ নাই। মানে এখন আপনি কি করবেন, আপনার ফ্যামিলির জন্য কি করবেন, এটাই। আর এর জন্য দরকার আপনার যে সিরিয়াসনেস। তো আমি সাজেস্ট করবো যে আপনাকে অবশ্যই একজন সিরিয়াস ক্যান্ডিডেট হতে হবে। মানে আগামী 2 মাস আমি সবকিছু বন্ধ করে দিয়ে, হ্যাঁ আমি আইএলটিএস পরীক্ষা দিব, দেওয়ার পর আগামী 2 মাসে আমি যা কর এই আইএলটিএস ক্র্যাক করার জন্য আমার যা দরকার আমি তা করব। এতে দরকার হয় আমি আমার মোবাইল 2 মাসের জন্য বন্ধ করে রাখবো, জাস্ট বাটন ফোন ইউজ করবো। বাটন ফোন ইউজ করার দরকার নেই, মোবাইলে বন্ধুদের সাথে আড্ডা দিবেন, জাস্ট ইংলিশে কথা বলবেন, বা ভিডিও দেখবেন কিভাবে কি করতে হয়। তো ওয়াচ ডকুমেন্টারিজ। ডকুমেন্টারিজ বলতে এটা আবার অবশ্য আবার মেইন এক্সামে যাই আপনি করতে পারবেন না, এটা জাস্ট প্র্যাকটিস করার সময় যখন ধরেন কেমব্রিজ কেমব্রিজ সলভ করতে যাবেন তখন কি করবেন, যে একটা বিষয় নিয়ে কোনো আইডিয়া নেই। ধরেন যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে, তো ওরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড সম্বন্ধে আইডিয়া খুবই কম। তো দেখা গেল একটা পেসেজ দিয়ে দিছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আসলে ওই ধরনের ভোকাবুলারি কি ইউজ করে ওইগুলা ওদের মাথার উপর দিয়ে যাবে, তো ওইগুলাতে মানে ভেঙে পড়ার কোনো দরকার নাই। কারণ আইএলটিএস এর কোয়েশ্চেন গুলা সব রিয়েল লাইফ জিনিসগুলা থেকেই নিয়ে করা হয়। তো আপনি জাস্ট ওই টাইটেলটা নিয়ে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ওই সম্বন্ধে অনেকগুলা ইনফরমেশন চলে আসছে, জাস্ট ওইগুলা দেখবেন। তাহলে যে নেক্সট টাইম ওই ধাঁচের কোনো কোয়েশ্চেন আসলে আপনার পূর্বের একটা ধারণা থাকতে পারে যে হ্যাঁ, আমার কোয়েশ্চেন গুলা মানে এই ধরনের এই ফ্রেমওয়ার্কে আসতে পারে আমার কোয়েশ্চেন গুলা টাইপ। বা ধরেন রিপ্রোডাকশন নিয়ে বলা আছে, হ্যাঁ একটা পাখি ডিম পারে নাকি সরাসরি বাচ্চা প্রসব করে, এইটা এইটা সম্বন্ধে আইডিয়া যদি আপনি আগে থেকে মানে জানতে পারেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা তো ডিম পারবে না, এটা সরাসরি বাচ্চা দেবে এরকম। আর সবসময় এম রাখবেন যে 30+ করে রাখার জন্য, যাতে আমার হায়ার ব্যান্ড থাকে। কারণ যে কোনো একটা ব্যান্ডে হাই স্কোর আসা মানে অন্যান্য ব্যান্ড গুলাকে হাত দিয়ে টেনে নেয় উপরের দিকে। কিন্তু জাস্ট এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার অনেকেই বলে যে রিডিং অনেক কঠিন, তো আমি রিডিং এর পুরোটা সময় দিয়ে দিলাম আর বাকিগুলোর কোনো খোঁজ খবর নিলাম না। তো এটা হবে না ভাই। তো সবগুলাকেই সমান প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, কিছু কম বেশ করা যায়, কারণ রিডিং অনেকের জন্য হার্ড লাগে, কিন্তু রিডিং আসলে অনেক সোজা। জাস্ট 2-3টা কোয়েশ্চেন টাইপ ভালো করে বুঝতে পারলেই আমার ডিজায়ার্ড ব্যান্ড চলে আসবে। আর ওই যে স্ট্র্যাটেজি গুলা, মানে আমার স্ট্র্যাটেজি মেনটেন করে তো আমি কোয়েশ্চেন গুলা সলভ করি, জাস্ট কেমব্রিজের যে কোয়েশ্চেন গুলা যদি সলভ করার পরেও দেখা যায় অনেকগুলা ভুল আসতেছে, তো অনেকে কি করে যে যাক এখন দরকার নাই, কালকে বা পরশু দেখবো যে কেন ভুল হয়েছে। তো এটা করা যাবে না, সাথে সাথে আমি দেখবো যে আমার হ্যাঁ আমার স্ট্র্যাটেজিতে কোন জায়গায় ভুল হয়েছে যার কারণে আমার কোয়েশ্চেনটার আনসার সঠিক হয় নাই। তো এইগুলা আমার বারবার মানে খুঁটিয়ে দেখতে হবে যে কেন আমার কোশ্চেন গুলার আনসার ভুল হয়েছে, যাতে আমি প্রপার আমি নিজে থেকে আমি নিজের টিপস বা ট্রিক্স গুলা বের করতে পারি। তো কেউ আপনাকে ট্রিক্স গুলাইয়া খাওয়াই দিলেও আপনি যদি ইউজই করতে না পারেন, তখন তো আর কোনো কাজে আসবে না। তো সবসময় ট্রাই করবেন যে নিজে থেকেই যে কিছু ট্রিক্স এন্ড টিপস গুলা নিজে থেকে ডেভেলপ করার। হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম হইবে। তো এটা চিন্তার কোনো কারণ না, আপনার দরকার স্কোর। তো কিভাবে স্কোর আসতেছে এটা ম্যাটার না, মানে আপনার দরকার স্কোর। আমরা এখন কিছু মোটিভেশন দেই, যে মোটিভেশন বলতে কি, যে যাই হোক প্রত্যেকটা জার্নির পেছনে একজন মোটিভেটর দরকার পড়ে, বা একজন গাইড মানে একজন পথ প্রদর্শক দরকার পড়ে। তো আপনাদের পরিশ্রম আর আমাদের আমাদের দেখানো পথে যদি চলেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে কি আছে, মানে ডিজায়ার্ড ব্যান্ড স্কোর, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে
যদি আমাদের গাইডলাইন ফলো করেন তাহলে আপনি আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আহ কয়েক মাস হবে বা 3-4 মাস হবে যে আমি একটা ইনস্টিটিউটে আমি আইএলটিএস এর কোর্স করেছিলাম। কিন্তু আমার বেসিক্যালি রাইটিং আর রিডিং এর তো সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে, এর মধ্যে হচ্ছে রিডিংটাও আছে। তো রিডিংটা যেহেতু বিগিনার, তো ওই হিসেবে আমি লাস্ট পেয়েছি হচ্ছে কি 2.5। এরপরও সম্ভবত 3 পয়েন্ট আসলেও আসতে পারে, আমি সঠিক জানি না। কিন্তু এরকম রেঞ্জে তো এর থেকে কিভাবে মানে যারা বিগিনার, হ্যাঁ, অবস্থা আছে, তাদের জন্য গাইডলাইনটা কি হতে পারে? ভাই আপনার যে স্কোরটা বলছেন, তো আমি মনে করি যে আপাতত জাস্ট দুইটা কোয়েশ্চেন টাইপ আপনি খুব ভালো করে মনোযোগ দেন, কারণ দুইটা কোয়েশ্চেন টাইপে প্রায় 16 থেকে 18টা কোয়েশ্চেন কভার করবে। এই দুইটা কমপ্লিট মানে দুইটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, মানে ওই যে ফিল ইন দ্য গ্যাপস যেগুলো কোয়েশ্চেন আছে, আর ট্রু ফলস নট গিভেন। মানে দেবেন পেসেজ 1 পেসেজ 3 তে মাস্ট এই এই দুই ধরনের কোয়েশ্চেন গুলো থাকবে, আর এগুলা প্রায় এই যে বললাম 16-17টা কভার করবে। এগুলা কমপ্লিট করার পর আমাকে বলবেন হ্যাঁ ভাই আমি এগুলাতে 100% স্কোর নিতে পারতেছি, এখন বলেন আমি কি করব। তখন আমি বলে দিব যে ভাই হ্যাঁ এখন ঠিক আছে, এই দুইটা শিওর হয়েছে, এখন তোমাকে আমি কি মানে লিস্ট অফ হেডিংস কিভাবে সলভ করতে হয় তখন ওইটা গুলাই খাওয়াই দিব আপনার। কিন্তু আপাতত এই দুইটাকে ভালোভাবে কি করেন আর আমাদের ক্লাসে ফলো দিয়ে দেখেন, নেক্সট ক্লাস আশা করি আমি এই যে সেন্টেন্স কমপ্লিশন এই এটার উপর নিব, তো ইনশাআল্লাহ মানে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন যে কেমনে আনসার করতে হয় এগুলো। আচ্ছা, প্রথমত আমাকে সেন্টেন্স কমপ্লিশন, আরেকটা জন্য কি বললেন? ওই যে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, আচ্ছা আচ্ছা। এই দুইটা টাইপ ভালো করে পড়েন।